হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ পলিটিক্যাল সায়েন্স ডব্লিউবিএসইউ। অনেক দিন তোমাদের জন্য আমি কোনো প্রশ্ন নিয়ে আসতে পারিনি। যারা ফোর্থ ইয়ার স্টুডেন্ট আছো এটা অবশ্যই তাদের জন্য। তো তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার থেকে মাত্র 2 থেকে 3টি প্রশ্ন লেখানো হয়েছে বা করানো হয়েছে। এখন তোমাদের যে প্রশ্নটি এখান থেকে ইউনিট 1 এর চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নটি পড়াবো সেটা হলো NAM, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। এখান থেকে যে প্রশ্নটি আছে অর্থাৎ জোট নিরপেক্ষ নীতির উপরে, সেই প্রশ্নটি এখন তোমাদের আমি পড়াবো। এখান থেকে তোমাদের আসার মতো যে প্রশ্নটি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং ঠান্ডা লড়াইয়ের পর জোট নিরপেক্ষ আন্দোলন NAM সম্পর্কে যা জানো তার উপর একটি টিকা লেখো। এবার দেখো, আমি এখন তোমাদের যে প্রশ্নটি পড়াচ্ছি এটা যদি তোমরা কমপ্লিট করো, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। তাহলে দেখো, এ পাশে কয়েকটি ছবি আছে এই নন অ্যালাইন্ড মুভমেন্টের সঙ্গে জড়িত। এপাশে জওহরলাল নেহেরু, সেই সময় যতগুলো প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা ছিল তাদের মধ্যে সবাই আছে। তো দেখো, আমরা প্রশ্নটা শুরু করি। ভূমিকা, এই প্রশ্নের প্রথমেই যাই আসুক না কেন এখান থেকে একটা ভূমিকা লিখবে সুন্দরভাবে। জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট NAM। জোট নিরপেক্ষ আন্দোলন হলো এমন একটি আন্তর্জাতিক সংগঠন যা স্নায়ুযুদ্ধের সময় গঠিত হয়েছিল। এবারে স্নায়ুযুদ্ধ ব্যাপারটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় সেই সময়ে একমাত্র আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটো দেশের মধ্যে ব্যাপারটা কি ছিল? সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী একটা দেশ। তো এই যে দুটো দেশ, এই দুটো দেশ তখন অর্থনৈতিকভাবে ভালো ছিল, আর মোটামুটি মিত্র শক্তির বাদ বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলি অর্থনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের এত বড় ব্যয়ভার বহন করার জন্য। এরপর যে যুদ্ধ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত দেশগুলো অংশগ্রহণ করেছিল তার মধ্যে যারা জয়ী হয় বা পরাজিত হয়, তাদের মধ্যে তাদের মতামত বা তাদের যে একটা ভাবধারা, কেউ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান করে, কেউ আবার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগদান করে। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম রাশিয়া, এই দুটো দেশের মধ্যে একটা মনে মনে একটা যুদ্ধ ভাব, কে কার উপর দিয়ে যাবে, কার পক্ষে কতগুলো দেশ থাকবে এবং কে কার উপর প্রভাব বিস্তার করবে, সেরকমভাবে একটা টানাপোড়েন চলতে থাকে। এবং এই যে যুদ্ধ হবে কিন্তু হচ্ছে না, এরকম একটা ভাব, এটাকেই সাধারণভাবে স্নায়ুযুদ্ধ, অনেক সময় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ, এই সমস্ত নামকরণ তখন করা হয়েছিল। এবার দেখো, এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল বিশ্বের কোনো বৃহৎ শক্তি জোটের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ার্স চুক্তি, এই সেই সময় দুটো চুক্তি হয়। এবার ব্যাপারটা হলো, এই বিভিন্ন দেশগুলো অংশগ্রহণ করে। সেই সময় ভারত এমন একটা দেশ ছিল যারা না পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান করতে, আবার না পারছে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগদান করতে। এই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো ছিল, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে এবং সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে পিছিয়ে ছিল, যাদের যুদ্ধের তেমন কোনো একটা ক্ষমতা ছিল না, এই সমস্ত দেশ তারা কি করে, যে তারা একটা যুক্তি করে যে আমরা না যাব সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, না যাব আমেরিকার সঙ্গে, তো আমরা কি করব, আমরা আলাদাভাবে আর একটা জোট তৈরি করি, যেইখানেই আমাদের মতন যে তৃতীয় বিশ্ব অর্থাৎ উন্নয়নশীল বা অনুন্নত দেশ আছে, সেই দেশগুলোকে নিয়ে আর একটা শক্তি জোট তৈরি করতে হবে। এখানে শক্তি জোট বলা ভুল, একটা এমন একটা জোট তৈরি হবে যাদের আন্ডারে সমস্ত ব্যবসা বাণিজ্য হবে, সম্পর্ক ভালো থাকবে এবং সবাই মিলে একসঙ্গে একটা ইউনাইটেডভাবে থাকলে তাদের কিছুটা শক্তি বা ক্ষমতাও থাকবে। এই রকম পরিস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই তৃতীয় বিশ্বের বলতে গেলে এই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে একটা চুক্তি করে। সেই চুক্তিটা হচ্ছে এই NAM বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এবার দেখো, বিশ্বের বৃহৎ জোটের, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো ছিল মূলত একটি, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা ছিল মূলত একটি সামরিক জোট। এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ার্স, এটিও মূলত একটি ওই রকমই একটা সামরিক জোট ছিল। এটা দুই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটো ছিল এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিল ওয়ার্স। এই যে বাদবাকি দেশগুলো আছে, এই দুটো শিবিরে যোগদান করে। জোটের সাথে নিজেদের যুক্ত না করে, কে ছিল তখন? এই জওহরলাল নেহেরু, আমাদের তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী। যুক্ত না করে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা। এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বলতে
এই যে দুটো দেশ তাদের পক্ষে বিভিন্ন শিবিরে যোগদান করা, ন্যাটো এবং ওয়ার্সে, তো তাদের যতটা ইন্টারনাল এবং এক্সটার্নাল যতটা ব্যাপার আছে, অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে পররাষ্ট্রনীতি বা সম্পর্ক, তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে, অর্থাৎ তাদের কথায় উঠতে হবে, তাদের কথায় বসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো নিজের যে একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেটাকে নিজের কাছে রাখা, এই রকম একটা পাওয়ার সেই সময় দেশগুলো চাচ্ছিল। এবং এই দেশগুলো, অর্থাৎ যারা স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে চাইবে, তারাই মূলত এই জোট নিরপেক্ষ যে আন্দোলনটা হয়, যে জোট নিরপেক্ষ নীতি, এতে যোগদান করে। উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা এবং বিশ্বশান্তি ও সহযোগিতার প্রসারে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে এখানে আমাদের ভূমিকাটা আছে, এই ভূমিকাটা প্রথমে তোমরা লিখবে। তারপর দেখো কি আছে, পটভূমি ও প্রেক্ষাপট, অর্থাৎ আগে কিছুটা বলে ফেলেছি যে কিভাবে বা কী কারণে এই আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনটা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদিকে কে আছে? পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। এই যে দুটো শিবির, যার কথা আগে একটুখানি বলেছি, এই দুটি পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়, যা বিশ্বে এক মেরুকরণের সৃষ্টি করে। এক মেরুকরণ অর্থাৎ একটা হচ্ছে আমাদের পুঁজিবাদী শিবির আর একটা সমাজতান্ত্রিক শিবির। এই যে দুটো মেরুকরণ হয়, এটাকেই মেরুকরণ বলা হয়েছে, অর্থাৎ দুটো পোলে বিভক্ত হয়ে যাওয়া। নবগঠিত স্বাধীন দেশগুলি যারা দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল, তার মধ্যে একটি ছিল ভারত, তারা এই মেরুকরণের অংশ হতে চায়নি। তাদের লক্ষ্য ছিল নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা। এই পরিস্থিতিতেই জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণার জন্ম হয়। অর্থাৎ দীর্ঘদিন বিভিন্ন দেশের উপনিবেশ ছিল। ভারত সাধারণভাবে, আমাদের যে ইংল্যান্ড, সেই ব্রিটেনের যে দীর্ঘ 200 বছর গোলামি করেছে, তাদের উপনিবেশের অংশ ছিল। তো এই যে স্বাধীনতার পর বা বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ এবং ভারতের স্বাধীনতা, এই দুটো কিন্তু খুব একটা ডিফারেন্স নয়, মাত্র 4-5 বছরের ডিফারেন্স। এর মধ্যে ভারত এই স্বাধীনতা পেয়ে যদি আবার একটা শিবিরে যোগদান করে, তাদের কথায় উঠতে বসতে হয়, তাদের কথা অনুযায়ী তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়, এর অর্থ আবার নতুন করে এক ধরনের পরাধীনতা স্বীকার করা। এটা না করে ভারত কী করেছিল? মূলত একটা স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছিল। এবং এতে বিশেষভাবে বলতে গেলে ভারতের মতন অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলি ছিল, তারা ভারতের সঙ্গে ছিল। মূলনীতি ও উদ্দেশ্য, অর্থাৎ এই জোট নিরপেক্ষ নীতির কী কী উদ্দেশ্য ছিল এবং তারা কোন কোন নীতি নিয়ে চলতো। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নীতি ও উদ্দেশ্যগুলি হলো: কোনো সামরিক জোটে যোগ না দেওয়া, আন্দোলনভুক্ত দেশগুলো কোনো সামরিক জোটে, যেমন দুটো জোটের কথাই এখানে, বড় জোটের কথা উল্লেখ থাকবে, এক হচ্ছে ন্যাটো, দুটো হচ্ছে নাম্বার 2 ওয়ার্স চুক্তি, যোগদান না করার নীতি গ্রহণ করে। স্বাধীন পররাষ্ট্র নীতি, প্রতিটি সদস্য রাষ্ট্র নিজেদের জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। তারপরেরটা কি? ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিরোধিতা। উপনিবেশ, সাম্রাজ্যবাদ এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা। সেই সময়ে প্রধান যে সমস্যাগুলো ছিল, একটা দেশ অন্য একটা দেশকে দখল করে তারা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ কী জিনিস খুব সংক্ষেপে বলে রাখছি। উপনিবেশ হচ্ছে একটা দেশ অন্য একটা দেশকে দখল করলো, কিন্তু সেই দেশের নাম পরিবর্তন করলো না, তাদের যে জনগণ আছে তাদের যে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা, সেটা পরিবর্তন করলো না, কিন্তু সেটাকে শাসন করা, এটাই হচ্ছে উপনিবেশবাদ। সাম্রাজ্যবাদ ব্যাপারটা হচ্ছে একটা দেশ অন্য একটা দেশকে দখল করে নিল, তার নাম পরিবর্তন করে ওই দেশ এবং যে দেশ দখল করেছে তার নামে নাম হয়ে গেল। যেমন ভারত যদি কোনো দেশকে আক্রমণ করে দখল করে এবং সেই সময় ওই দেশ কিন্তু তার জায়গায় থাকবে না, বা তার নাম আগে যেটা ছিল সেটা থাকবে না, তখন ওই জায়গাটার নাম চেঞ্জ হয়ে ভারত হয়ে যাবে এবং ওইখানে যে লোক থাকবে তারা কিন্তু ভারতীয় হিসাবে নিজেদের পরিচয় দেবে। এটাই সাম্রাজ্যবাদ। এবং বর্ণবৈষম্য তোমরা সবাই জানো, উঁচু নিচু যে কাস্টের ব্যাপারটা আছে, কালার ক্রিড যে ব্যাপারটা আছে, কার গায়ের রং কেমন, এসব দিয়ে সাদা কালো যে একটা ব্যাপার, এবং কোন কাস্ট, কে উঁচু কে নিচু, সেরকম একটা, এর বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করা, এটা ছিল উদ্দেশ্য। তারপর কি আছে দেখি, জাতিসংঘের সনদে বিশ্বাস, জাতিসংঘের মূলনীতি ও উদ্দেশ্যগুলির প্রতি পূর্ণ আস্থা রাখা এবং আন্তর্জাতিক শান্তি এবং
শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করা। এবার দেখো, যাদের ক্ষমতা সেই সময় বেশি ছিল, বিশেষভাবে আমেরিকা, তারা কখনোই এই জাতিসংঘের যে সনদের যে আইনগুলো আছে, তারা যদিও জাতিসংঘের একটা ফাউন্ডারের একটা ভূমিকায় ছিল সেই সময়, কিন্তু তারা কিন্তু এই জাতিসংঘের যে নিয়মকানুন আছে সেটা সঠিকভাবে মানতো না, বলতে গেলে যথেচ্ছভাবে ব্যবহার করত। পরে কি আছে, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ অবস্থান। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা। যদি তাদের মধ্যে এই যে দেশগুলো আছে আমাদের এনএএম, নন অ্যালাইন্ড মুভমেন্টের মধ্যে, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনে, এই সমস্ত দেশগুলি তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে পারস্পরিক, অর্থাৎ একটা দেশ অন্য দেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বা সাংস্কৃতিকভাবে সাহায্য করবে। তারপর আন্তর্জাতিক বিরোধ, তাদের মধ্যে যদি কোনো বিরোধ বাধে সেটা টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবে, কখনোই যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি করবে না। তারপর নিরস্ত্রীকরণ, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং বিশ্ব থেকে অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার উপর জোর দেওয়া। তারপর গেল এটা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া। তারপরেরটা কি আছে, প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ ও সম্মেলন। এটা দেখো, খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সময় আমরা যে আন্দোলনটা পড়ছি তার ফাউন্ডার কারা ছিল, কারা সবার সামনে এসেছিল এইরকম একটা মহান কাজ করার জন্য, সেই নেতাগুলোর নাম আমরা এবার দেখব। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল প্রতিষ্ঠাতা হিসাবে 5 জন নেতাকে স্মরণ করা হয়। 1 নম্বর কে ছিল, জওহরলাল নেহরু, ভারত থেকে ছিল, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। তারপর জোসিফ ব্রোজো টিটো, টিটো ছিল যুগোস্লাভিয়া। তারপর ছিল গামাল আবদেল নাসের, নাসের ছিল মিশরের, সুকর্ণ ছিল ইন্দোনেশিয়া থেকে, আর ঘানা থেকে ছিল কোয়েমে নক্রুমা। এবার দেখো, এর মধ্যে নেহেরু, টিটো, নাসের, সুকর্ণ, নক্রুমা, এই যে ছোট নামে এদেরকে সবাই তখন বেশি পরিমাণে চিনত এবং বেশিরভাগ বইতেই এই শর্ট নেমগুলো ইউজ করা হয়। ভারতের নেহেরু, যুগোস্লাভিয়ার টিটো, মিশরের নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা। বড় নামগুলো তোমরা পড়বে এবং ছোট নামগুলো এভাবে মনে রাখবে। তারপর দেখো, 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলন, এই যে 5 জন প্রতিষ্ঠাতার নাম, এরপর আসছে কি, এটা নিয়ে একটা মানে এর শুরুটা কোত্থেকে আসে সেই সম্পর্কে কয়েকটা কথা মাত্র। 1955 সাল। এবার দেখো, এই সালগুলো রাখা আমি বিশেষভাবে পছন্দ করি না প্রশ্নের মধ্যে, এতে স্টুডেন্টদের কাছে একটুখানি বিরক্তির কারণ হয় যে এত সাল থাকবে কেন। তবুও কয়েকটা সাল না দিলেই নয়। 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলন, বান্দুংয়ে অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা সম্মেলনে জোট নিরপেক্ষতার ধারণা প্রথম জোরালোভাবে উঠে আসে। এরপর 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের সূচনা করে। আন্দোলনের সূচনা কোত্থেকে হলো, এবার গেল এটা। এরপর দেখো, এই যে আমাদের যে তৎকালীন নেতারা, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানরা এইরকম একটা মহান নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট তৈরি করলো, বা একটা সংস্থা তৈরি করা আন্তর্জাতিক। এবার এর কি কি গুরুত্ব ছিল এবং আন্তর্জাতিক বিশ্বে বা নিজেদের মধ্যেই এর কি প্রভাব ছিল সেটা নিয়ে এবার আলোচনা করি। দেখো, স্নায়ুযুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বের দেশগুলিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করে। প্ল্যাটফর্ম অর্থাৎ একটি মঞ্চ প্রদান করে, অর্থাৎ তাদেরও তো ইচ্ছে করে যে এই যে তৃতীয় বিশ্বের যে উন্নত দেশগুলি আছে তারাও কোথাও একটা গিয়ে বসবে, তাদের মতামত রাখবে, তাদের ভালো মন্দ কীভাবে কী উন্নয়ন করা যাবে সেগুলো নিয়ে বিচার করে। তো এইরকম একটা মঞ্চে পরিণত হয় মূলত আমাদের এনএএম। এটি বৃহৎ শক্তিগুলোর আধিপত্য কমাতে এবং ছোট দেশগুলোর কণ্ঠস্বরকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সাহায্য করে। এবার দেখো, এই দেশগুলোর এই যে পিছিয়ে পড়া দেশগুলো আছে তাদের যদি একটা জোট থাকে এবং সেই জোটে যদি কয়েকটা দেশ একসঙ্গে থাকে, আন্তর্জাতিক বিশ্বে তাদের কথাগুলো শুনতে কিন্তু তখন বাধ্য থাকে। যদিও স্নায়ুযুদ্ধের অবসানের পর এর তাৎপর্য কিছুটা পরিবর্তিত হয়েছে, তবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বিশ্বশান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এর ভূমিকা এখনও অনস্বীকার্য। বর্তমানে এটি জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। এই পয়েন্টটা বিশেষভাবে খেয়াল করো, বিশ্বের সবথেকে বড় যে আন্তর্জাতিক সংস্থা আছে সেটা হলো জাতিসংঘ। জাতিসংঘের বর্তমান নাম ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জের পর দ্বিতীয় যে সব থেকে বড় আন্তর্জাতিক সংস্থা সেটা হচ্ছে আমাদের এই এনএএম, অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এবার দেখো, প্রশ্নটি শেষ হয়ে গেল। মূলত আমাদের এই গুরুত্ব এবং প্রভাব এটি আমরা উপসংহার হিসাবে চালাবো।
আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে মোটামুটি এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট থেকে তার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে বা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো এবং এর ফাউন্ডার কারা ছিল, কোথায় একটা আছে দেখো বান্দুং সম্মেলনের কথা উল্লেখ আছে, বান্দুংয়ে অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা সম্মেলন, আর একটা আছে 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ। এরপর দেখো প্রতিষ্ঠাকালীন 5 জনের নাম আছে ভারতের নেহেরু, যুগোস্লাভিয়ার টিটো, মিশরের নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা। এদের নামগুলো মনে রাখবে। এরপর আমাদের যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এর মূলনীতি এবং উদ্দেশ্য। 1 2 3 4 5 6 7 মাত্র 7টা মূলনীতি এবং উদ্দেশ্য আছে, তোমাদের মুখস্থ করতে এমন কোনো কষ্ট হবে না। এরপর দেখো এখানে পটভূমি ও প্রেক্ষাপট, অর্থাৎ কোন সময় কিভাবে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হলো বা এরকম একটা সংস্থা তৈরি হলো সেটা নিয়ে এখানে একটা ছোট্ট একটা প্যারা লেখা আছে, এটা মুখস্থ করে ফেললে। তার আগে দেখো ছোট্ট একটা ভূমিকা মাত্র 3-4 লাইনের আছে। আশা করি তোমরা যদি এই প্রশ্নটি এর মধ্যে যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো আছে একটাও কিন্তু বাদ যায়নি, তোমরা যদি এটা মুখস্থ করতে পারো এবং মনে রেখে প্রশ্নটা পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা 10-এর মধ্যে 8-9 পেয়ে যাবে। তাহলে ভালো করে পড়াশোনা করো। এই পর্যন্ত থাকলো আজকে, আর সামনে তোমাদের প্রশ্নগুলো সব কমপ্লিট করে দেবো। গুড নাইট।